পুরি যতই নড়ছে ততই আরিয়ান শক্ত করে জড়িয়ে নিচ্ছে। আরিয়ানের শক্তপোক্ত পেশিবহুল বাহুবন্ধনে পুরি একটা ছোট পাখির মতো নেতিয়ে থাকে। বেশ কিছুক্ষণ পরে আরিয়ান ঘুমিয়ে যায়, কিন্তু ঘুমের ঘরেও আরিয়ানের বন্ধন অত্যন্ত দৃঢ়। ছোট পুরি পাখিকে ছাড়লেও যেন উড়াল দিবে সেই ভয়ে। ভোরের আফসালো জানালা ফাঁক করে ঘরে ঢুকেছে। মৃদু পাখির ডাক শোনা যায় দূরে কোথাও। আরিয়ানের চোখের পাতা ভারী ঘুম থেকে ধীরে ধীরে খুলে আসে। হাত বাড়িয়ে পাশের জায়গাটা স্পর্শ করতে সে থমকে যায়। খালি রাতের আধারে সে জোর করে কাছে টেনে রেখেছিল। সে উষ্ণতা এখন শুধু বালিশে রয়ে গেছে, পুরি পাশে নেই। কিছুক্ষণ নিঃশব্দে ছাদের দিকে তাকিয়ে থাকে আরিয়ান। ঠোঁটের কোণে হালকা এক দীর্ঘশ্বাস ভেসে ওঠে। মনে হয় যেন রাতটা ছিল এক টুকরো স্বপ্ন, যে স্বপ্ন সকল হতে না হতেই মিলিয়ে যায়। তারপর নিজের ভেতরে ফিসফিস করে ওঠে, তুই কি সত্যিই ছিলি পরি, নাকি আমি কল্পনা করেছিলাম তোকে? উফ, কবে যে ঘুম থেকে উঠেই তোকে পাশে পাবো। আর মোড়া ভেঙে বিছানা ছাড়ে আরিয়ান। ওয়াশরুমে যেয়ে শাওয়ার নিয়ে অফিসের জন্য রেডি হয়ে নিচে নামে। ডাইনিংয়ে এসে দেখে সকলের সাথে পরীকে দেখে আরিয়ান একটু অবাক হয়। এত রাতে ঘুমানোর পরেও পরি এত সকাল সকাল ঘুম থেকে উঠে একবার রেডি হয়ে আছে। নিজে চেয়ার টেনে বসে পড়ে পরি তাকে নিজের খাবারের দিকে মনোযোগ দেয়। খাবার টেবিলে ফিরোজ খান বা তার ভাই আছে কেউ নেই। তারা আজকে অফিসে খুব তাড়াতাড়ি চলে গিয়েছে। খাবার টেবিলে ফিরোজ খানকে না দেখে আরিয়ান মুমতাহিনা বেগমকে জিজ্ঞাসা করে, আব্বু কোথায়? আরিয়ানের প্লেট খাবার দিতে দিতে মুমতাহিনা বেগম বলেন, আজকে নাকি বোর্ড মিটিং আছে, তাই সকাল সকাল অফিসে গিয়েছে। ঠিক আছে। তাহসিন আরিয়ানের পাশে বসেছিল। পুরীকে রেডি হয়ে আসতে দেখে জিজ্ঞাসা করে, পুরী তুই এত সকাল কোথায় যাচ্ছিস? পুরী খাওয়া ততক্ষণে শেষ। চেয়ার থেকে উঠে দাঁড়িয়েই বলে, আজকে সকাল সকাল কোচিং আছে, তাই একেবারে রেডি হয়ে আসলাম। ও সাবধানে যা। বেসিন থেকে হাত ধোয়া ব্যাগটা নিয়ে পুরী বেরিয়ে যায়। এদিকে আরিয়ান খাবার প্লেট সামনে রেখে খুব চিন্তিত। খাবার টেবিলে পুরী একবারও আরিয়ানের দিকে ফিরেও তাকায়নি। ভাবসাপ অন্যরকম। পুরীর আচরণ আরিয়ানের তীক্ষ্ণ দৃষ্টিতে এড়িয়ে যায়নি। খাবার ওর দেখে আরিয়ান বেরিয়ে পড়ে। ততক্ষণে পুরী গাড়ি নিয়ে কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়েছে। মাথায় হেলমেট পরে বাইক নিয়ে সোজা নিজের অফিসে চলে যায়। ক্লাস আর পরীক্ষা শেষ করে বেরোতে প্রায় 11টা বেজে যায়। রোজকার মতো আখি আর পুরী একসাথে আসছিল। বিয়ের ছবি আদান প্রদানের সাথে বিয়ে নিয়ে তুমুল আলোচনা। পুরী গাড়ি এসে অপেক্ষা করছে অনেকক্ষণ ধরেই। গাড়ির সামনে দাঁড়িয়ে দুজনে কথা বলছিল। সেই মুহূর্তে ওদের সামনে এসে থামে আরও একটা গাড়ি, ব্ল্যাক মার্সিডিজ। এভাবে একটা গাড়ি এসে থামতে দেখে পুরী আর আখি কথা বন্ধ করে গাড়ির দিকে তাকিয়ে আছে। গাড়ি ড্রাইভিং সিট থেকে নেমে আসে আহনাফ। হোয়াইট শার্টের সাথে কালো প্যান্ট, শার্টের হাতা ফোল্ড করা, হাতে সিলভার কালারের ঘড়ি, চোখে কালো সানগ্লাস। আহনাফকে দেখে আখি পুরী কানে কানে বলে, এই তো সেই আহনাফ। পুরী তুই যা। যাবো কেন, কি সমস্যা? গাদি তুই চিনিস না, ওই সেই আহনাফ। আহনাফের নাম শুনে পুরী একটু ঘাবড়ে যায়, কারণ এই ছেলের সাথে সেদিন ধাক্কা লেগেছিল। আরিয়ান এই ছেলে থেকে পুরীকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখে। এখন সোজা কোচিংয়ের সামনে। পুরী মনে ভয় জেগে ওঠে, এখানে আবার কোনো ঝামেলা হয় কিনা সেই ভয়ে। আহনাফ এগিয়ে এসে পুরীর সামনে দাঁড়ায়। চোখ থেকে সানগ্লাস নামিয়ে পুরীকে বলে, আসসালামু আলাইকুম, আমি আহনাফ। বিয়েতে তোমাদের বাড়িতে গিয়েছিলাম। জি ওয়ালাইকুম আসসালাম। আহনাফ চোখে গভীর দৃষ্টি রেখে বলে, তোমাদের বাড়ি বিয়েতে অনেক কিছু মনে রাখার মতো ছিল, তবে সবচেয়ে বেশি মনে আছে তোমাকে, যে ধাক্কা দিয়েছিল। পুরী চমকে যায়, হালকা লজ্জা পায়, কিছুটা বিভ্রান্তিও হয়। চেনা নেই জানা নেই অপরিচিত কেউ এসে এভাবে লজ্জা পাওয়াটাই স্বাভাবিক। জড়তা কাটিয়ে পরে কিছু বলতে যাবে তার আগে শুনতে পায় সেই সুপরিচিত কণ্ঠনালী কণ্ঠস্বর। পাশে তাকাতেই দেখতে পায় আরিয়ান এগিয়ে আসছে আর আহনাফকে উদ্দেশ্য করে বলছে, চৌধুরী সাহেব কি এডমিশন কোচিংয়ে ভর্তি হয়েছেন? আরিয়ানের কথা শুনে আহনাফ দৃষ্টি ফিরিয়ে তাকায়। ঠোঁটের কোণে হাসি রেখা টেনে জবাব দেয়, উদ্দেশ্য হাসিলের জন্য যদি ভর্তি হতে হয়তো হব, কিছু চেষ্টা এবং উদ্দেশ্য বৃথা। ও হয়তো শ্রম নষ্ট করা উচিত নয় চৌধুরী সাহেব। ঠিক বলেছেন খান সাহেব, কিন্তু এই আহনাফ চৌধুরী খুবই ভালো জানে কোথায় কোন শ্রম দিতে হবে। জানলেই ভালো, পরিচল, পরে কথা হবে চৌধুরী সাহেব। আহনাফের সাথে আর একটা কথাও না বলে আরিয়ান পরে হাত ধরে বাইকের কাছে নিয়ে যায়। নিজের হাতে হেলমেট পরিয়ে বাইকে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। একই অবস্থায় দাঁড়িয়ে আহনাফ আরিয়ান আর পুরী চলে যাওয়ার উদ্দেশ্য সেই দেখল। পুরী চলে যেতেই আঁকি নিজের মতো করে চলে যাচ্ছিল, কিন্তু তখনই আহনাফ ডাক দেয়, মিস আঁকি ওয়েট এক মিনিট। আহনাফের ডাক শুনে আঁকি থমকে দাঁড়ায়। ঘুরে আহনাফের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, জি বলেন। দুই কদম এগিয়ে এসে পকেটে হাত রেখে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, তোমার রোজ এই সময় কোচিংয়ে আসো? না, সময় চেঞ্জ হয়। ঠিক আছে যাও। আঁকি কিছুটা সামনে যেয়ে রিক্সা ধরে। আঁকি চলে যেতেই গাড়ি থেকে আহনাফ চৌধুরী নেমে আসে। আহনাফের পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, ওই ছেলেটা কি আরিয়ান? হ্যাঁ, বলেছিলাম তো, ফিরোজ খানের একমাত্র ছেলে। পুরীর ব্যাপারে খুব প্রোটেক্টিভ। আহনাফের কাঁধে হাত রেখে আরিফ বলল, হ্যাঁ দেখলাম তো, অন্য কাহিনী আছে মামা, খোঁজ নাও। সে খোঁজ শুরু হয়েছে বহু আগে, সব খুঁজে বের করব, পুরীকেও নিজের করব। আরিফের সাথে কথা বলতে বলতে দুজনে গাড়িতে উঠে বসে। বিস্তর তাদের আলোচনা, যার মুখ্য চরিত্রে আছে পুরী আর আরিয়ান। আরিয়ানের বাইক এসে থামে সোজা তার নিজের অফিসের সামনে। বাইক থামিয়ে পুরীকে নামতে বলে,
বাইক পার করতে চলে যায়। কয়েক মিনিটের মধ্যে ফেরত এসে পরীর হাত ধরে এক প্রকার টানতে টানতে নিজের কেবিনে নিয়ে যায়। হাজারবার পরী জিজ্ঞাসা করছে কি হয়েছে, এভাবে কেন টানছে, কিন্তু কোনো উত্তর নেই। প্রতিমধ্যে ইমন পিছু নিয়েছে আরিয়ানকে থামাতে বলে, কিন্তু ইস্তিয়াক ইমনকে আটকে রাখে। ইমনকে আটকে দিয়ে বলে, নিজের যান বাঁচাতে চাইলে এক পাওয়ার যাবি না। আরিয়ানের মাথা আর অগ্নিগিরির মধ্যে কোনো তফাৎ নেই। ইস্তিয়াকের কথা শুনে ইমন থমকে যায়, কারণ সে একদম ঠিক বলেছে। আরিয়ানের রক্ত চক্ষু দেখলে যে কেউ ভয় পাবে। দুইজনে আরিয়ানের যাওয়ার পানে চেয়ে আরও কিছুক্ষণ তাকিয়ে থাকে। কেবিনে এসে পরীকে সোফায় বসিয়ে রেখে ওয়াশরুমে চলে যায়। আরিয়ানের এমন আচরণ পরি স্তব্ধ। আরিয়ান চলে যেতেই পরে হাত পাকাপাকি শুরু হয়ে যায়। উদ্বিগ্ন মনে ভাবতে থাকে, আমি তো কিছুই করলাম না, এত খেপে গেলই বা কেন? কি এক পাগল লোকের পাল্লায় যে আমি পড়েছি। আল্লাহ আজকে বাঁচাই দাও প্লিজ। নিজের মনে ভাবনার বিভোর পুরি দেখতে পায়। ওয়াশরুম থেকে আরিয়ান বেরিয়ে আসে। মাথা থেকে পানি পড়ছে টপ টপ করে। মাথায় পানি দেওয়ার কারণে শার্টে অনেকাংশ ভেজা। টেবিলের উপর থাকা পানি গ্লাস নিয়ে সবটুকু পানি এক নিঃশ্বাসে শেষ করে টেলিফোনে কাউকে ফোন দেয় আর বলে, নেক্সট কয়েক ঘন্টা আমার কেবিনে পাশে যেন কোনো মশাও না আসে। মানুষ তো দূরে কথা শেষ হতে টেলিফোন রেখে দিয়ে পুরীর দিকে তাকায়। আরিয়ানের দৃষ্টিতে যেন পুরো ভস্য হয়ে যাবে। ধীর পায়ে পুরীর দিকে এগিয়ে যায় আরিয়ান। রক্তে রক্তে তার রাগ যা ক্রমশ বেড়ে চলেছে। আরিয়ান সোফায় হাত রেখে ঝুঁকে পুরী চোখে তাকালো। চোখে আগুন থাকলেও সেই আগুনের জন্য লুকিয়ে আছে এক গভীর বেদনা। আরিয়ান এগিয়ে আসায় পুরী চোখ মুখ খিসে বন্ধ করে রাখে। চোখ বন্ধ থাকলেও পুরী টের পাচ্ছে আরিয়ানের তপ্ত নিঃশ্বাস। চোখ বন্ধ রেখে পুরী বলে, এভাবে রেগে যেয়ে ভয় দেখাচ্ছেন কেন? পুরীর কথায় আরিয়ান বুকের ভেতর যেন কিছু ভেঙে গেল। সে এক ঝটকায় হাত বাড়িয়ে পুরী কবজি ধরে চেপে ধরল, কিন্তু চাপটা রাগের চেয়েও আপন করে নেবার। রাগে আরিয়ানের গলাটা কাঁপছিল। ক্রোধ মিশ্রিত কণ্ঠেই বলে, ভয় দেখানোর জন্য নয়। পুরী তুই কি বুঝতে পারছিস না ওই আহনাব তোর পিছু নিতে নিতে কোথায় পৌঁছেছে? পুরী চোখ মেলে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানের চোখে রক্ত উঠে আসে। মনে হচ্ছে বহু কষ্ট নিজেকে অশ্রুকে চোখের মতো আটকে রেখেছে। চোখে মুখে পানির বিন্দু, চুল থেকে ফুটা করে পড়ছে পানি। যে রাগ আর ভয় তাকে মুহূর্ত আগে গ্রাস করছিল, সে এখন বদলে গেল এক অদ্ভুত আবেগে। কিছু বলতে যেও থমকে যায়। আরিয়ান ধীরে ধীরে তার আঙ্গুলগুলো পুরীর হাতের আঙ্গুলে ভাজা আলতো করে চালিয়ে দিল, যেন ভয় মুছে দিয়ে নির্ভরতা দিতে চাইছে। তারপর খুব আস্তে কণ্ঠে বলল, তুমি যদি জানতেই আমি কতটা পাগল তোমার জন্য, তাহলে হয়তো আমার রাগকেও ভালোবাসা মনে হতো। আরিয়ানের বলা কথাটা তীরের মতো পুরী কর্ণগহ থেকে আঘাত করলো। পুরী বুকের ভিতর হাহাকার জমেছিল, কিন্তু এই মুহূর্তে যেন সব গলে গেল। কান্না হয়ে বেরিয়ে আসতে চাইছে চোখের প্রাচীর ভেদ করে। আরিয়ানা নিজেকে আটকে রাখতে পারল না। সে পুরী কপালের কাছে ঠোঁট শুয়ে দিল, যেন প্রতিশ্রুতি দিল রাগ বেদনা অভিমান সবকিছু আড়ালে শুধু ভালোবাসায় আছে। হাত ছুঁড়ে সোজা হয়ে উঠে দাঁড়িয়ে পুরীকে বলে, কাল থেকে তোর কোচিং বন্ধ। কোচিংয়ের সব স্যার বাড়িতে এসে পড়িয়ে দিয়ে যাবে। আরিয়ানের কথা শুনে পুরী চোখে মুখে আতঙ্কের ছাপ। আতঙ্কিত কণ্ঠে বলে, কোচিংয়ে গেলে কি সমস্যা? পুরীর কথা শুনে আরিয়ান কপালে আঙ্গুল দিয়ে চেপে ধরে আর বলে, তুই কি হাওয়ায় বড় হয়েছিস? কি সমস্যা বুঝিস না? লাইক সিরিয়াসলি? আমি সত্যি বুঝছি না, বুঝলে কি বলতাম বলেন? পুরী ঠান্ডা কাতর কণ্ঠ আরিয়ানের তপ্ত মাথায় যেন শীতলতা দিয়ে যায়। নিজের ধাতস্থ করে আরিয়ান একটা লম্বা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পুরীর কাছে যেয়ে পুরীকে বসা থেকে উঠে দাঁড় করায়। তারপর নিজের সোফায় বসে পুরীকে একটা নিজের ডান পায়ে উড়তে বসিয়ে দেয়। আরিয়ানের টানে নিজেকে সামলাতে না পেরে পড়ে যাওয়ার থেকে বাঁচতে আরিয়ান গলা জড়িয়ে ধরে অস্বস্তিতে বলতে থাকে, এমন করে বসার কি দরকার? স্যার নামে উঠবো। সারানোর জন্য পুরী যত মোড়ামুড়ি করে আরিয়ান ততই পুরী কোমর জড়িয়ে ধরে হ্যাঁচকা টানে পুরী সোফায় শুয়ে দেয়। টানা কাটা পাখির মতো ছটপট করতে থাকে। পুরী হিসাব পিন খুলতে থাকে এক এক করে। বাধা দিতে যে একবার পিন ফুলে রক্ত বেরিয়েছে, সেই জন্য পুরী পিন আর হাত দেয়নি। বাধা প্রাপ্ত না করে আরিয়ান ফিস ফিস করে বলে ওঠে, যতই বাধা দিবি ততই রক্তাক্ত হবি, বাধা দিস না হানি। হিজাবের পিন খোলা শেষ হলে এক ঝটকায় হিসাব খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে। মাথা এবং বুকের উপরে কাপড় সরে যায়। পুরী চোখ বন্ধ করে বলতে থাকে, হিজাব ফেলে দিলেন কেন? কি সমস্যা আপনার বলেন তো? আমি পুরী কথা শেষ হওয়ার আগে আরিয়ানের ঠোঁট জোড়া টুবিয়ে দেয় পুরী ঠোঁটে। অনাকাঙ্ক্ষিত স্পর্শে পুরী যেন সোফায় আরো মিশে গেল। চোখ জোড়া শক্ত করে বুঝে গিয়েছে। পুরীর কাঁপতে থাকা শরীরের স্পর্শ আরিয়ানের বেসামাল স্পর্শ অনুভব করছে। ছটফট করতে সরতে চাইলেও সরতে পারে না। আরিয়ান আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে পুরীকে। চুপ করানোর ভঙ্গিতে ঠোঁটে ঠোঁট মেলালেও পরিস্থিতি এখন সম্পূর্ণ ভিন্ন। নেশায় হারিয়ে যে বেসামাল আরিয়ান পুরীকে গ্রাস করেছে। আরিয়ানের আকুলতার কাছে হার মেনে পুরী ছটফট করা বন্ধ করেছে। শক্ত করে চেপে রেখেছে আরিয়ানের শার্ট। দুইজনে তপ্ত নিঃশ্বাস একত্রে মিশে একাকার। লজ্জায় কয়েকবার মাথা ঘোরানোর চেষ্টা করছে পুরী, কিন্তু আরিয়ানে পুরী মাথায় ঘুরিয়ে নিজের সাথে আরো বেশি মিশিয়ে নিয়েছে। আরিয়ান খুব সময় নিয়ে শান্ত হয়, তবে এখনো ঘন ঘন শ্বাস ফেলছে পুরীর ঘাড়ে। সিলিংয়ের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলছে পুরী।
ভুলেও আরিয়ানের দিকে ফিরছে না। কিছু সময় পরে আরিয়ান পুরী ঘাট থেকে মুখ তুলে পুরী গালে হাত রেখে বলে, অফিস বলে ছেড়ে দিলাম, তুই যে আমার বউ ভুলে যাস না। আরিয়ানের দিকে না তাকিয়ে পুরী কান্না জড়িত কণ্ঠে বলে, আমার সাথে এমন কেন করেন? আরিয়ান আবার পুরী ঘাড়ে চুলে ভাঁজে মুখ গুজে হালকি সুরে বলল, আমি তোকে অনেক ভালোবাসি, অন্য কেউ এসে তোকে নিয়ে যাবে আমি কিভাবে মেনে নেব? ভালোবাসার ভাগ কেউ কোনোদিনও দেয় না রে হানি। কে নিয়ে যাবে আমাকে? কে? আহনাফ? আহনাফের নাম নিতে আরিয়ান ওর আঙ্গুল পুরি ঠুটে রেখে বলল, চুপ, একদম চুপ, আমি তোর মুখে ওর নামও শুনতে চাই না। আর এখন তোকে কেউ নিতে পারবে না, বিকজ ইউ আর মাই মেরিট। এখন চুপ কর, না হলে মুডে ফেরত গেলে অফিস আদালত মানবো না, বাসর করেই ছাড়বো। পুরি মুখ ঘুরিয়ে বলে, অসভ্য লোক একটা। শুধু তোর জন্য। কিছু সময় কাটে একান্তে, নীরবে, অনুভূতি সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটে। নিজের ভিতরে একান্তে পুষে রাখা ভালোবাসা প্রকাশ ঘটতে শুরু করলে তা দমিয়ে রাখা ক্ষমতা কারো নেই। আগুন আর ঘি পাশাপাশি থাকলে এক সময় দাও দাও করে জ্বলে উঠবেই। আখিদের বাড়িতে ঢোকার প্রথম গলিতে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে তাহসিন, বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে অপেক্ষা আখির আসার। কিছু সময় পরে নজরে আসে 4-5টা ছোট ছেলে মেয়ের সাথে আচার খেতে খেতে আসছে, হাঁটতে হাঁটতে আচার খাচ্ছে আর গল্প হাসিতে মতে আছে। আখিকে আসতে দেখে তাহসিন দৃষ্টি সেখানে স্থির। পরনে খুবই সাদা মাদা 3 পিস, মাথায় উড়না দিয়ে সুন্দর করে হিজাবের মতো পরা, হাসলে ফর্সা গাল ঢোল পরে। তাহসিন চোখ থেকে সানগ্লাস খুলে আখির আগমন দেখতে মাশগুল। মনের ভিতরে চলতে থাকে কিছু অজানা অনুভূতির কথা। তাহসিন ভাবে, অনেকবার তো এই আখি পাখিকে দেখেছি, কিন্তু এভাবে তো কোনোদিন মনে অদ্ভুত কিছু হয়নি। পুরী বা আরিশার মতো অনেক সুন্দরী না হলেও এই চেহারাতে মায়া আছে। হাসি ঝিলিক যেন চেহারায় ফুটে ওঠে মায়াবীর প্রতিচ্ছবি। চলবে। তাহসিন যখন নিজের ভাবনায় মশগুল, আখি ততক্ষণে তাহসিনকে দেখছে। সাথে থাকা পিচ্চিগুলো পাঠিয়ে দিয়ে আখি এগিয়ে আসে তাহসিনকে জিজ্ঞাসা করে, তাহসিন ভাই আপনি এখানে কি করছেন? আখির কথা তাহসিনের হুঁশ ফিরে। আখি যে এতটা এগিয়ে এসেছে খেয়ালই হয়নি। ভাবনার বাস্তবে গুলিয়ে ফেলে তফাৎ করাটা সময় সাপেক্ষে। নিজেকে সামলে নিয়ে তাহসিন বলে, এই যে আসলাম, তোমার সাথে একটু দরকার ছিল মিস আখি পাখি। আখির সাথে পাখি বলা ব্যাপারটা আখিকে অস্বস্তিতে ফেলে দেয়। তবুও নিজেকে সামলে জিজ্ঞাসা করে, কি দরকার? কাল থেকে কোচিংয়ে যাবে না, আমাদের বাড়িতে যাবে। কারণ পুরীকে বাড়িতে পড়িয়ে দিয়ে যাবে সমস্ত টিচার। পুরী একা ভালো লাগবে না, তাই তুমিও জয়েন করবে। তাহসিনের কথায় যেন আঁকে আসমান থেকে পড়ার মতো অবস্থা। একটু জুড়ে বলে ওঠে, কি? কিন্তু কেন? আমি জানি না, আরিয়ান ভাইয়ের নির্দেশ পালন না করলে তোমার কপালে দুঃখ আছে। হুমকি দিচ্ছেন নাকি? আমি ওসব ভয় পাই না। পুরীর সাথে কথা না বলে আমি আন্দাজে চলে যাব, তাই না? কথা বলবো তারপর। চোখে সানগ্লাস লাগিয়ে তাহসিন বলে, ঠিক আছে আখি পাখি, সকালে দেখা হচ্ছে। আখিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বাইক টেনে চলে আসে। আখি একই জায়গায় দাঁড়িয়ে হতবিম্বল হয়ে আছে। পরক্ষণে মনে হয় পুরীকে ফোন দিতেই হবে। কাহিনী তো কিছু, আর সেই কাহিনী যে আহনাফকে নিয়ে সেটা বুঝতে বাকি থাকে না। দ্রুত পা চালে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আখি। পুরো কাহিনী না জানা পর্যন্ত কোনো শান্তি নেই। সকাল সকাল ডাইনিং টেবিলে ফিরোজ খান আর আরিয়ানের কথা শুরু হয়েছে। মূলত বিষয় হলো পুরী কোচিং বন্ধ নিয়ে। খাবার সামনে ফেলে রেখে ফিরোজ খান আরিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক কী কারণে পুরী কোচিংয়ে যা বন্ধ করলে আমাকে একটু বলো তো? নিজের মন মর্জি সবসময় অন্যর উপরে চাপিয়ে দাও কেন? ফিরোজ খান খাওয়া দাওয়া বন্ধ করে বসে থাকলেও আরিয়ান নিজের মতো করে খাবার খাচ্ছে। এদিকে পুরীর অবস্থায় একই রকম, খাবার সামনে রেখে না পারছে গিলতে, না পারছে খাইতে। কি যে এক মুসিবত! ফিরোজ খান প্রশ্ন শুনে আরিয়ান ভাবলেশীন ভঙ্গিতে উত্তর দেয়, আমার মন মর্জি আবার কি? আমাকে তো পুরী বললো ওর নাকি কষ্ট হচ্ছে রোজ যাওয়া আসায়, তাই একটু ব্যবস্থা করে দিলাম। বিশ্বাস না হলে ওর থেকে শোনো। আরিয়ান এভাবে পুরীকে বাঘের মুখে ফেলে দিবে পুরী ভাবতেও পারেনি। তাই তো আরিয়ানের কথা শুনে চোখ দুটো বড় বড় করে একবার আরিয়ানকে দেখছে, তো একবার ফিরোজ খানকে। ফিরোজ খান পুরীকে আবার প্রশ্ন করে, আরিয়ান যা বলছে তাই কি সত্যি? ফিরোজ খানের প্রশ্ন শুনে পুরী পেটের মধ্য গুড় করতে শুরু করে। আবার আরিয়ানের পেশারও তো আছেই। কোনো মতো শুকনো ঢুক গেলে জবাব দেয়, হ্যাঁ মামা বলছি। কথা শেষ হওয়ার আগে থমকে শুনে পুরী চোখ বন্ধ করে ফেলে। ফিরোজ খান ধমকের সাথে বলেন, সমস্যা হচ্ছে আমাকে আগে বলতে পারতে না? আমাকে না জানে সব ঠিক করে নিলে? মাথা নিচু করে জবাব দেয়, তুমি ব্যস্ত ছিলে মামা, তাই জানায়নি। ফিরোজ খান কিছু বলতে যাবে তার আগে তাকে থামিয়ে দেয় মুমতাহিনা বেগম আর বলে, আর বকাবকি করবেন না, যা করেছেন ভালোই করেছে। রোজ রোজ রেডি হয়ে বের হওয়া যাওয়া আসার জন্য সময় এনার্জি দুইটাই নষ্ট হয়। তার থেকে বাড়িতে রিল্যাক্সে পড়ুক। হিনা আমি তো নিষেধ করিনি, পুরীর সর্বোচ্চ সুবিধা ও সুবিধা দেখবো তো, কিন্তু আমাকে জানায়নি সেটা বললাম। আমাকে জানলে আরও আগে ব্যবস্থা করে পারতাম। এখন জেনেছে তো সমস্যা না থাকলেও আর বকাবকি করবেন না, চুপচাপ সকালে নাস্তা করেন। বড় গিন্নির কথা আর কোনো বকাবকি খাবার টেবিলে হয়নি। সকলে যার যার মতো নিজের কাজে বেরিয়েছে। পুরী ঘরে এসে ফোনটা কেবল হাতে নিয়েছে। গতকাল আরিয়ানে অফিস থাকতেই ফোনটা চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গিয়েছিল। গতকাল রাতে চার্জে দিয়ে অন রেখে চার্জে ছিল। ফোনটা স্ক্রিন দেখে পুরী মাথা থেকে বসে পড়ে।
50টার উপরে কল দিয়েছে আখি, কিন্তু ফোন সাইলেন্ট থাকার কারণে সেটা টের পায়নি। আর মেসেজ দিয়েছে 1000 খানেক। আখির নাম্বারে ফোন দিতেই ফোন সাথে সাথে রিসিভ হয়। মনে হচ্ছে ফোন হাতে নিয়ে রেডি ছিল, যাতে করে প্রথম কল মিস না হয়। ফোনে ধরে পড়ে কেবল হ্যালো বলছে, তার আগে আখি বলতে শুরু করে, কাল থেকে তোকে কতবার কল করেছি দেখেছিস? এতবার যদি আমি মরা মানুষকে কল করতাম তাহলে সে জেগে উঠতো, আর তুই কিনা এখন ফোন দিচ্ছিস? তোর চোখে আমার হাল বেহাল। তাহসিন ভাই এসে কালকে বলে গিয়েছে আমি যেন কোচিংয়ে না যেয়ে তোদের বাড়িতে যাই। তুই নাকি কোচিংয়ে যাবি না, তাই আমাকে যাওয়া যাবে না। তুই একা একা ফিল করবি তাই। এখন তুই বল, রুস্তদের বাড়ি যেয়ে পড়া কি সম্ভব? বিষয়টা খারাপ দেখায় না? একদম কথাগুলো বলে আখি থামলো। এদিকে আখির কথা শুনে পুরো আশ্চর্য দেখার মতো অবাক হয়ে যায়। তার মানে তোকে বলেছে? গতকাল আরিয়ান ভাই এসে আমাকে বলেছিল। আমি তো ভেবেছিলাম এমনি বলেছে, কারণ তোকে নিয়ে আসলে তো বাড়ির লোক আবার কি ভাববে। তোর তাহসিন ভাই এসে হুমকি দিয়ে গিয়েছে আমি না গেলে তুলে নিয়ে যাবে। তুলে নিয়ে যাওয়ার কথা শুনে পুরি হেসে দেয় হাসতে হাসতে, বলে ভালোই তো, একটা রেকর্ড হবে। এতদিন ছেলে মেয়ে তুলে আনতো বিয়ে করার জন্য, আর ভাইয়া না হয়ে পড়ার জন্য তুলে নিয়ে আসলো। মজা নিস না পুরি। বাড়িতে জিজ্ঞাসা করলে কি বলবো সেটা কি ভেবেছিস? আপাতত কিছু বলতে হবে না, আজকে আয়, তারপর দেখব। দুই বান্ধবী মিলে আরও কিছুক্ষণ আলাপ করে পড়ার বিষয়। তারপর ফোন রেখে আখি রেডি হতে যায়, আর পুরি টেবিল গুছাতে নিচে যায়। সময় মতো দুইজনে বাড়িতে পড়তে বসতে থাকে। কোচিংয়ের প্রতিটা সেরে ওদেরকে এসে পড়িয়ে দিয়ে যায়। স্পেশালভাবে গাড়ি পাঠিয়ে দেয় আরিয়ান স্যার তাদেরকে আনে। পুরি বাইরে যাওয়ার দরকার হলে আরিয়ান সাথে করে নিয়ে যায়, আবার নিয়ে আসে। আরিয়ান সময় না পেলে তাহসিন নিয়ে যায়, কিন্তু এক মুহূর্ত যেন পুরীকে ছাড়া হয় না। এইদিকে পুরীর খোঁজ না পেয়ে আহনাফের পাগল প্রায় অবস্থা। তার উপর অফিসের কাজের চাপ, কাজের জন্য দেশের বাইরে অবস্থান করছে বর্তমানে। কিন্তু আসার আগে খোঁজ নিয়েছে, বাড়ি থেকে পুরী বের হয় না। কোচিংয়ে যে অনেকদিন খোঁজ নিয়েছে, বাড়ি যাওয়ার দৃষ্টিকোণ দেখার বিষয়ে নিজেকে সংযুক্ত রেখেছে, কিন্তু বিদেশে বসেও শান্তি মিলছে না। কারণ আহনাফের মাথায় আসছে না কি কারণে পুরী ঘরবন্দি। খুব দ্রুত নিজের কাজ শেষ করতে মরিয়া হয়ে উঠেছেন, কিন্তু তাড়াহুড়া কাজে ভুল হয় বেশি। যত দ্রুত শেষ করতে চাইছে তো তত বেশি পেঁচিয়ে যাচ্ছে। দেখতে দেখতে পুরী মেডিকেল অ্যাডমিশনে পরীক্ষার দিন চলে আসে। খাওয়া, ঘুম আর পড়া ছাড়া পুরীর জীবনে এই মুহূর্তে কিছুই নেই। ঘর থেকে বেরিয়ে খাবার খেয়ে আবার ঘরে ঢুকে দরজা দেয়। স্যার আসলে বের হয়, না হলে হয় না। বেশ অনেকদিন যাবৎ আরিয়ানের সাথেও দেখা হয় না। চেষ্টা করে পুরী আরিয়ানকে দেখা পায়নি। সময় মিলে না দুইজনের, একজন আসলে তো আরেকজন বেরিয়ে যাওয়া সময় হয়ে যায়। এভাবে দিন কাটছে দুইজনের, দেখা সাক্ষাৎবিহীন দিন যায়। দেখতে দেখতে চলে আসে কাঙ্ক্ষিত সেই দিন। আজকে পুরী মেডিকেল ভর্তি পরীক্ষা। পুরী ভেবেছিল আজকে তাকে আরিয়ান নিয়ে যাবে, কিন্তু রেডি হয়ে নিচে এসে জানতে পারে আরিয়ানে খুব গুরুত্বপূর্ণ মিটিং থাকার কারণে সে অফিসে আজকেই আটকে গিয়েছে। তাই তাহসিন আর ফিরোজ খান দুইজনে যাবে পুরীর সাথে। আজকেও আরিয়ানের সাথে দেখা না হয় পুরী মনটা খারাপ হয়ে যায়। মনে মনে আরিয়ানকে কিছু বকা দেয়। মিটিং আগে নাকি পুরীকে নিয়ে যাও আগে। মুমতাহিনা বেগম সহ বাকি সকলে থেকে দোয়া চেয়ে বের হয় পুরী। মুমতাহিনা বেগম বারবার পুরীকে বলছিল সবকিছু ঠিকঠাক মতো নিয়েছে কিনা, সব দেখে নিতে বলে। মুমতাহিনা বেগমের কথা মতো পুরী বারবার সব চেক করে নিচ্ছে। সকলে থেকে বলে গাড়িতে উঠে বসে পুরীকে যেতে হলো তাহসিন আর ফিরোজ খানের সাথে। কেন্দ্রের সামনে যেয়ে দেখা হয়ে যায় হাজার হাজার শিক্ষার্থীর সমাবেশ। সবার সাথে অভিভাবক আছে। ভিড়ের কারণে আরও আগেই পুরী, ফিরোজ খান আর তাহসিন নেমে হেঁটে আসে। পুরী পরীক্ষার কেন্দ্র পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে। পরীক্ষার জন্য ঢোকার আগে ফিরোজ খান পুরী মাথায় হাত রেখেই বলে, ঠান্ডা মাথায় সব অ্যান্সার করবি, ভয় পাওয়ার কিছু নেই। আমাদের পুরী পারবে ইনশাল্লাহ। ঠিক আছে মামা, আমি তাহলে যাই। তাহসিন ভাইয়া যাচ্ছি। তাহসিন পুরী মাথায় হাত রেখেই বলে, বেশি করে দোয়া করে দিলাম, ভালো করে পরীক্ষা দিস। আচ্ছা, তোর বান্ধবী আঁকি পাখি পরীক্ষা দিচ্ছে না? হ্যাঁ, কিন্তু ওর সিট তো মুগডা মেডিকেলে পড়েছে। আচ্ছা যা, ভালোভাবে পরীক্ষা দিবি। আমরা এখানে থাকবো, বের হয়ে এখানে চলে আসবি। তাহসিন আর ফিরোজ খানের থেকে বিদায় নিয়ে পরীক্ষা হলের দিকে এগিয়ে যায়। সমস্ত চিন্তা বাদ রেখে পরীক্ষার দিকে মনোযোগ দিতে চেষ্টা করে। পরীক্ষা দিয়ে বের হতে হতে প্রায় অনেকটা সময় লাগে। ভিড় ঠেলে তাহসিনকে খুঁজে পেতেও বেগ পেতে হয়, কিন্তু তাহসিন যেখানে থাকবে বলেছিল সেইখানেই ছিল। কিন্তু ফিরোজ খানকে না দেখতে পেয়ে এগিয়ে এসে তাহসিনকে জিজ্ঞাসা করে, বড় মামা কোথায়? তাহসিনের উত্তর দেওয়ার আগেই পুরীর পিছনে দাঁড়িয়ে আরিয়ান বলে ওঠে, বড় মামা নেই এখন, তার ছেলে আছে, চলবে? আরিয়ানের কণ্ঠস্বর শুনে পুরী চমকে পিছনে তাকিয়ে দেখতে পায় সেই কাঙ্ক্ষিত পুরুষটিকে, যে আসেনি বলে সকাল থেকে পুরীর মনটা একটু খারাপ ছিল। আরিয়ানকে দেখতে পেয়ে পুরী ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে আর বলে, আপনি কখন আসলেন? মামা কোথায় গেল? আমি আসলাম একটু আগে, আর অফিস থেকে ফোন আসে আব্বু চলে গিয়েছে। ম্যাডামের কি মামার সাথে যাবে বলে ফোন করেছে, নাকি মামার ছেলের সাথে গেলেও চলবে? আরিয়ানের কথায় পুরী মুচকে হেসে বলে, চলবে। ওদের কথার মাঝে তাহসিন এগিয়ে এসে বলে, তোমরা তাহলে যাও, কাজ শেষ হলে আমাকে ফোন দিও, আমি পুরীকে নিয়ে আসবো। ঠিক আছে, ফোন দিলে চলে আসিস। তাহসিন ওদের থেকে বিদায় নেয়। এদিকে পুরী মনে মনে অনেক খুশি। এতদিন পরে আরিয়ানকে দেখতে পেয়ে এক বাড়িতে থেকেও দেখা না হওয়াটা বেশি বেদনাদায়ক।
পুরি সেটা টের পেয়েছে হারে হারে। আরিয়ানকে না দেখে থাকার জন্য অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছিল শেষমেশ। তাই তো অনেক রাতে দরজার সামনে থেকে উকিদের দেখে এসেছে, কিন্তু ভিতরে যাওয়ার সাহস হয়নি, কারণ পুরি উপস্থিতি আরিয়ানের কোনোভাবে যেন টের না পেয়ে যায়। আরিয়ানকে সামনে দেখে পুরি মনে চাইছে ওকে জড়িয়ে ধরতে, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব না। তাই চোখের তৃষ্ণা মেটানোর জন্য মনে ভরে দেখছে। কয়দিন আরিয়ানের চোখের নিচে কালি পড়েছে, মুখে দাড়িগুলো, মাথা চুলগুলো বড় হয়েছে। আরিয়ানের এমন অবস্থা দেখে পুরি জিজ্ঞাসা করে, আপনাকে এমন দেখাচ্ছে কেন? চোখের নিচে কালি পড়েছে, চুল দাড়ি কাটেন না কতদিন? পুরি কথা শুনে আরিয়ান মুচকে হাসি দিয়ে হাত ধরে হাঁটতে হাঁটতে বলে, অবস্থা তো এমনই হবে, বউ যদি বরের যত্ন না করে তাহলে তার কত ভালো অবস্থা দেখতে যাচ্ছিস। বেশ অনেকদিন পরে বউয়ের বর কথাটা শুনে পুরি লজ্জা পায়, মাথা নিচু করে আরিয়ানের সাথে হাঁটতে থাকে। কিছুটা এগিয়ে এসে আরিয়ানের বাইকের সামনে দাঁড়ায়। পুরীকে হেলমেট পরিয়ে দিতে নিজের হেলমেট পরে বাইকে বসে, আর পুরীকে বসতে বলে। বাইকে বসে পুরী আরিয়ানকে ধরে বসে। পুরী শুধু কাঁধে হাত রেখে বসে। আরিয়ান সেই হাত সরিয়ে তার পেটের উপর রেখে বলে, এভাবে ধরে বসতে হয়, না হলে ফিল নিব কিভাবে যে বউ আছে পিছনে। আরিয়ানের এমন বউ বউ কথায় পুরী লজ্জায় পায়, আর আরিয়ান যেন পুরীকে লজ্জা দিতেই ভালোবাসে। বাইক স্টার্ট দিতে পুরী ঝুঁকে যায় আরিয়ানের দিকে, সাই সাই বাইক টেনে চলে যায় গন্তব্যে। আরিয়ানের বাইক থামে এক কাশফুলের বাগানে। কাশফুল দেখে পুরী চোখে আনন্দের ঝিলিক দেখা যায়। বাইক থেকে নেমে চারপাশ দেখে আরিয়ানকে দিকে তাকিয়ে বলে, আমরা এখানে আসতে অনেক ইচ্ছা ছিল, কিন্তু কেউ নিয়ে আসেনি। আরিশা আপুকে বলেছিলাম, তাহসিন ভাইকেও, কিন্তু কেউ নিয়ে আসেনি। আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। বাইক থেকে নেমে দাঁড়িয়ে হেলমেট খুলে রেখে আরিয়ান বলে, থ্যাংক ইউ লাগবে না, অন্য কিছু লাগবে। কি? এই যে ডাবল বেডে একা ঘুমাই বউ থাকতেও, তাই ঘুমের জন্য আজকে রাতে বউ চাই। পারবো না, নিজের জিনিস আদায় করতে হয় কিভাবে সেটা আমি ভালোই জানি। যাই হোক, এখন চল। দুইজনে মিলে হাঁটতে থাকে। কাশবুলের সাদা শুভ্রতা যেন পরিবেশ অপরূপ রূপ সৃষ্টি করেছে। পুরী কিছুটা এগিয়ে গিয়ে কাশফুল ছিঁড়ে নেয়, আরিয়ানকে উদ্দেশ্য করে বলে, আমার কয়েকটা ছবি তুলে দিন। পুরী কথায় আরিয়ান ফোন বের করে পুরী অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলতে থাকে। বেশ কয়েকটা ছবি তোলা হলে পুরী এগিয়ে এসে দেখতে থাকে। সব দেখা শেষ হলে আরিয়ানের দিকে তাকিয়ে বলে, একসাথে ছবি তুলবেন? পুরীর কথা শুনে আরিয়ান পুরী হাত থেকে ফোনটা নিয়েই বলে, বউয়ের সাথে তুলবো না তো কার সাথে তুলবো? দুইজনে মিলে সেলফি তুলে আরিয়ান পুরী কাঁধে হাত রেখে নিজের কাছে সরিয়ে এনে বেশ কিছু ছবি তুলে। অনেকক্ষণ কাজ বনে ঘুরে ফিরে পুরীকে নিয়ে যায় ফুচকার দোকানে। একে একে পুরী সমস্ত পছন্দের ট্রিট ফুড খাওয়ায় আরিয়ান। মাঝে মাঝে পুরী আরিয়ানকে খাইয়ে দিয়েছে। বাইক করে ঢাকার বেশ কিছু নিরিবিলি জায়গায় পুরীকে নিয়ে ঘুরছে আরিয়ান। পুরী এভাবে ঘুরতে পেরে নিজের মাঝে বাচ্চা মেয়েগুলো বেশি করে জেগে উঠেছে। আরিয়ান মন ভরে প্রেয়সী এই চাঞ্চলতা উপভোগ করছে, কখনো ক্যামেরা বন্দি করছে। দুইজনে খুনসুটিমু একটা বেলা কেটে যায়। চলবে গাইস, গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। আর আজকে 2টি পার্ট